আমরা একটা ক্লাসের মধ্যেই কারক বিভক্তি শেষ করে ফেলব। আমাদের সারা জীবনের কারক বিভক্তিতে যত গ্যাপ রয়েছে সবগুলো মাত্র এই একটা ক্লাসের মধ্যেই শেষ করে ফেলব। সো বাক্যে ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে, বাক্যে ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে। অর্থাৎ একটা বাক্য, ওই বাক্যের ক্রিয়াপদ, ওই ক্রিয়াপদের সাথে অন্য যে পদগুলো রয়েছে, কর্তা, কর্ম, এদের একটা সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের নাম বাংলা ব্যাকরণে দিয়েছে কারক। ঠিক আছে, আর বিভক্তি সম্পর্কে আমরা একটু পরে দেখতেছি। সো কারক নির্ণয়ের কিছু সহজ কৌশল রয়েছে, তবে এমনটা নয় যে এই কৌশলেই শেষ। এই কৌশলেই যদি শেষ হয়ে যেত তাহলে এই কারক নিয়ে এরপরে এত বই, এত বিস্তারিত আলোচনা করতো না। কারক নির্ণয়ের একটা সহজ কৌশল রয়েছে, সেটা হচ্ছে এখানে আমি লিখে দিয়েছি, আমি পড়াচ্ছি। এটা হচ্ছে বেসিক, একদম বেসিক একটা রুল। তো এরপরে ডিটেলসে আরও অনেক রুল আছে। তো কারক নির্ণয়ের সহজ কৌশল হচ্ছে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে। ক্রিয়াকে প্রশ্ন করে যে উত্তরটা আসবে সেই উত্তর দেখে আমরা বলে দিতে পারবো যে এটা কোন কারক। এটা বেসিক একদম। সো কর্তৃকারকে যেটা হচ্ছে কে আর এর প্লুরালটা হচ্ছে কারা। কর্তৃকারকে কে দিয়ে প্রশ্ন করলেও যে উত্তর আসে সেটাও কর্তৃকারক, কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা আসে সেটাও কর্তৃকারক। ঠিক আছে, সো আমি এটা যেভাবে মনে রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি যে কে কি কিসের দ্বারা কাকে কি হতে কোথায়। কে কি কিসের দ্বারা কাকে কি হতে কোথায়, আমরা তো এই সিকোয়েন্সটা জানি। কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। এই সিকোয়েন্সটা তো আমরা অনেকেই জানি। না জানলে আমরা একটু জেনে নেই যে কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। এই 2-4 বার পড়লেই হবে। কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। কে কি কিসের দ্বারা কাকে কি হতে কোথায়, কে কি কিসের দ্বারা কাকে কি হতে কোথায়, কে কি কিসের দ্বারা কাকে কি হতে কোথায়। ভিডিওটা একটু স্কিপ করে আমি যেভাবে বলতেছি এইভাবে বলার একটা অভ্যাস তৈরি করেন। হ্যাঁ, কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। কে কি কিসের দ্বারা কাকে কি হতে কোথায়, কে কি কিসের দ্বারা কাকে কি হতে কোথায়। এই যে বলার যে একটা অভ্যাস, এই অভ্যাসটা তৈরি করতে হবে। তাহলে দেখেন আপনার কারক নির্ণয়ের যে বেসিক সূত্রটা সেটা কিন্তু শেষ হয়ে গেল। তো কে মানে আমরা বুঝতে পারলাম যে প্লুরালটা হয় কারা। আর কর্মকারকে আমি বলেছি কি, এই কি এর সাথে আমরা আর একটু যুক্ত করে দেব কাকে। কেন দিচ্ছি সেটা পরে আমি বলবো। ঠিক আছে, তাহলে আমরা বেসিক নিয়ম শিখবো এরকম: কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। আর কে কি কিসের দ্বারা কাকে কি হতে কোথায়। এই কে এর প্লুরাল হচ্ছে কারা, আর এই কর্মকারককে কি এর সাথে আমরা যুক্ত করে দিব কাকে। ঠিক আছে, এই কে কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কর্তৃকারক, আর কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কর্মকারক। কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে করণকারক, আর কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে সম্প্রদানকারক। কি হতে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অপাদানকারক, আর কোথায় দ্বারা যদি প্রশ্ন করি যে উত্তরটা আসবে সেটা হচ্ছে অধিকরণকারক। ঠিক আছে, সো এটা হচ্ছে একদম বেসিক। তো এই যে বেসিকটা আমরা শিখলাম, এটা আমরা এখন প্রয়োগ করব সহজ একটা এক্সাম্পলের মাধ্যমে। তো দেখেন, নাহিদ বই পড়ে। আমি যদি বলি কে বই পড়ে, নাহিদ বই পড়ে। কে বই পড়ে? নাহিদ। তাহলে কে দিয়ে প্রশ্ন করে উত্তর আসলো নাহিদ, নাহিদ বই পড়ে। তো এখানে পরে যেটা ক্রিয়া, এই ক্রিয়াকে আমি প্রশ্ন করলাম যে কে পড়ে, কে পড়ে, নাহিদ পড়ে, উত্তর আসলো নাহিদ, তাহলে এটা কর্তৃকারক। আচ্ছা, নাহিদ বই পড়ে। এখন এই ক্রিয়াকে প্রশ্ন করলাম আমি কি পড়ে, নাহিদ কি পড়ে, উত্তর আসলো বই, তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর যেটা আসলো ওইটা হচ্ছে কর্মকারক। ওকে, লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়। আমি যদি বলি ক্রিয়া যেটা চাষ, যে কিসের দ্বারা জমি চাষ করা হয়, উত্তর আসবে লাঙ্গল দ্বারা, তাহলে কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর আসবে সেটা হচ্ছে করণকারক। আচ্ছা, ভিখারিকে ভিক্ষা দাও। আমি যদি ভিক্ষা দাও এই ক্রিয়াকে প্রশ্ন করি যে কাকে ভিক্ষা দাও, ভিখারিকে, তাহলে কাকে দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর আসে সেটা হচ্ছে সম্প্রদানকারক। গাছ থেকে পাতা পড়ে, পাতা পড়ে এই ক্রিয়াটাকে আমি যদি বলি যে কি হতে পাতা পড়ে, তাহলে উত্তর আসবে গাছ থেকে পাতা পড়ে, তাহলে কি হতে দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর আসবে সেটা হচ্ছে অপাদানকারক। নাহিদ স্কুলে যায়। আমি যদি যায়কে প্রশ্ন করি যে কোথায় যায়, নাহিদ কোথায় যায়, তাহলে
কোথায় দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে স্কুল, আর এই স্কুলটাই হচ্ছে অধিকরণ কারক। তাহলে আশা করছি বুঝতে পারছেন যে কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ, কে কি কিসের দ্বারা কাকে কি হতে কোথায়, এটা একদম বেসিক। এটা না জানলে কারক শেখাই যাবে না, অসম্ভব। হ্যাঁ, ওকে, তো আমরা বেসিক শেষ করলাম। এখন আমরা হচ্ছে বিভক্তি একটু জানবো। বিভক্তি 7 ধরনের রয়েছে, প্রথমা থেকে সপ্তমী। এর মধ্যে প্রথমা বিভক্তি যেটা, এটা আসলে কিছু নাই, শূন্য বিভক্তি বা স্বরে অ যেটা বিভক্তি, এটাতে আসলে মানে এই বিভক্তি নাই বলা চলে, কারণ স্বরে অ এটা থাকাও যে কথা, না থাকাও সে কথা, সুতরাং আমরা এটাকে স্কিপ করব। দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে, তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, আর চতুর্থী বিভক্তি হচ্ছে কে রে, পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে থেকে চেয়ে, আর ষষ্ঠী বিভক্তি হচ্ছে অর এর, আর সপ্তমী বিভক্তি হচ্ছে এ অ তে, এ অ তে। তো এই যে বিভক্তিগুলা, এই বিভক্তিগুলা আমরা প্রথমে মুখস্থ করব। কোনো বোঝাবুঝি এখানে কোনো কিছু নাই, এখানে প্রথমে আগে মুখস্থ করতে হবে। তো এই বিভক্তিগুলা আমাদের যুক্ত থাকবে শব্দের সাথে। এই যখন এগুলো যুক্ত থাকবে তখন আমরা ওইটাকে দেখে বুঝবো যে এখানে কোন বিভক্তি যুক্ত হয়েছে। হ্যাঁ, এই কে রে, যেমন আমরা বলি না ছাত্রদের কে, হ্যাঁ, লাঙ্গল দ্বারা, নাহিত কে, হ্যাঁ, গাছ হতে, এই যে একটা শব্দের সঙ্গে এগুলো যুক্ত থাকে, যুক্ত থাকলে তখন আমরা বুঝতে পারবো যে এটা এখানে কোন বিভক্তি যুক্ত হয়েছে। ঠিক আছে, সো আমরা এখানে মুখস্থ করব, কোনো বুঝাবুঝি নাই, আমরা মুখস্থ করব যে কোনটা কোন বিভক্তি। ওকে, সো কোনটা কোন বিভক্তি আমরা মুখস্থ করে ফেললাম। মুখস্থ করার পরে এখন আমরা আগের এক্সাম্পলগুলোতে আসি। একটু আগে যে এক্সাম্পলগুলো দেখলাম সেই এক্সাম্পলগুলোতে আসি। এসে এখন আমরা একটু আগে দেখলাম শুধু কারক, যে কোনটা কোন কারক আমরা এইটা আগে ডিফাইন করছি। এখন আমরা ওই কারকের সঙ্গে বিভক্তিটাও বের করার চেষ্টা করব। তাহলে এখানে দেখেন নাহিদ যে ছিল, এটা কোন কারক হয় হোক, সেটা তো আমরা একটু আগে দেখছি, অযথা ওখানে সময় নষ্ট করব না। সো নাহিদের সাথে দেখেন কোনো কিছু যুক্ত নাই, তার মানে শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি। আন্ডারলাইন কিন্তু শব্দগুলো শুধু দেখবেন। হ্যাঁ, বই, বইয়ের মধ্যে কোনো কিছু যুক্ত নাই, তাহলে প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি। লাঙ্গল দ্বারা, দ্বারা যুক্ত হয়েছে, দ্বারা, দ্বারা, তাহলে দ্বারাটা আমরা একটু আগেই দেখলাম, এই যে দ্বারা দিয়ে কর্তৃক, এটা হচ্ছে তৃতীয় বিভক্তি। ঠিক আছে, এটা হচ্ছে তৃতীয় বিভক্তি। ভিখারি কে, এই যে কে যুক্ত হয়েছে, কেটা হচ্ছে চতুর্থী বিভক্তি। দ্বিতীয় বিভক্তি কেন হইল না সেটা আমি একটু পরে বোঝাচ্ছি। হ্যাঁ, ওকে, কারণ আমরা দ্বিতীয়তেও দেখলাম এই যে চতুর্থীতেও কে রয়েছে, দ্বিতীয়তেও কে রয়েছে, দুইটাতেও কে রয়েছে, হ্যাঁ, কে রে রয়েছে। সো এইটা কেন হইল না পরে বোঝাচ্ছি, আপাতত আমরা এখানে দেখবো এটা চতুর্থী বিভক্তি। গাছ থেকে, এই যে থেকেটা আমরা দেখতে পাচ্ছি, এই থেকেটা আমরা দেখলাম হতে থেকেছে পঞ্চমী বিভক্তির মধ্যে রয়েছে। ঠিক আছে, তাহলে এই থেকেটা হচ্ছে আমাদের পঞ্চমী বিভক্তি। ওকে, স্কুলে, এটা কোন বিভক্তি? স্কুলে, স্কুলের সাথে যুক্ত হয়েছে এ, এই এটা ছিল আমার সপ্তমী বিভক্তি। এ অতে, এটা হচ্ছে আমার সপ্তমী বিভক্তি। তাহলে আমরা এটা প্রথমে মুখস্থ করে নেব যে কোনটা কোন বিভক্তি। এটা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। ওকে, মুখস্থ করে নিলাম। তাহলে আমরা বিভক্তি সম্পর্কে জানলাম, কারকের বেসিক সূত্রটা জানলাম। এখন আমরা প্রত্যেকটা কারক যে রয়েছে সেগুলোর ডিটেলস আলোচনা করব। তাহলে এই প্রত্যেকটা কারক ডিটেলস আলোচনা করলে আমাদের কারকটা শেষ হয়ে যাবে। তো প্রথমে আমরা আলোচনা করব কর্তৃকারক। তো কর্তৃকারকে আসলে সবসময় যে কোনটা কোন কারক এটাই যে প্রশ্ন আসবে এমনটাও না। অনেক সময় প্রশ্ন আসছে নিচের কোনটা মুখ্য কর্তা, কোনটা প্রযোজক কর্তা বা প্রযোজ্য কর্তা, কোনটা ব্যতিহার কর্তা, এগুলোও আসে। কর্তৃকারকটা আমরা জানবই, তার সাথে সাথে আমরা একটু এগুলো জেনে নেব, মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা, এগুলো জেনে নেব, কারণ এগুলো থেকে প্রশ্ন আসে। কর্তৃকারক আসলে তেমন কোনো কঠিন বিষয়ই না। আমরা যে বেসিক সূত্রটা শিখেছি, এই বেসিক সূত্র দিয়েই সব শেষ করে দেওয়া যায়। বেসিক সূত্রটা শিখলাম যে কে এবং কারা দিয়ে প্রশ্ন করতে হবে, কে এবং কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা আসবে সেটাই হচ্ছে আমাদের কর্তৃকারক। এই বেসিক সূত্র দিয়ে সব শেষ করে দেওয়া যায়, এখানে কোনো কনফিউশন হয়ই না। শুধু এখানে শুধু আমাদের এক্সট্রা করে জানতে হবে কোনটা মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা আর ব্যতিহার কর্তা। তো মুখ্য কর্তা হচ্ছে নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে, নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে। প্রথমত নাহিদ বল খেলছে, এই যে নাহিদ, এটা যে কর্তৃকারক, এখানে কারো কোনো মানে দ্বিমত নাই, কারণ এখানে কঠিন কোনো কিছু অ্যাপ্লাই করা হয় নাই। কে বল খেলছে? নাহিদ বল খেলছে। সো এখানে যদি নাহিদের জায়গায় থাকতো যে ছেলেরা বল খেলছে, তাহলে কারা বল খেলছে? ছেলেরা। তাহলে কে এবং কারা দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর আসে ওটা অবশ্যই কর্তৃকারক, এর মধ্যে কোনো ব্যতিক্রম নাই। ওকে,
তো আমরা যেহেতু কর্তৃকারক চিনে ফেলতেছি, কিন্তু এটা কোন কর্তা সেটা আমরা জানতে হলে আমরা দেখব যে ওই বল খেলার কাজটা নাহিদ নিজে নিজেই করতেছে কিনা। হ্যাঁ, নাহিদ তো এমন না যে অন্যদেরকে বল খেলা শেখাচ্ছে, এমন তো না, নাহিদ নিজেই খেলতেছে। যে জিনিসটা নিজে নিজেই করতেছে, যে ব্যক্তিটা নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করতেছে, ওই ব্যক্তিটাই হচ্ছে মুখ্য কর্তা। তাহলে এখানে নাহিদ হচ্ছে মুখ্য কর্তা। ওকে, তো মুখ্য কর্তার পরে আর কিছু কর্তা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে প্রযোজক কর্তা, আর একটা হচ্ছে প্রযোজ্য কর্তা। তো প্রযোজক কর্তাটা কি? তো প্রযোজক এবং প্রযোজ্য কর্তা দুইটাই একটা বাক্যের মধ্যেই থাকে। প্রথমত এটা মনে রাখতে হবে যে প্রযোজক এবং প্রযোজ্য এই দুই ধরনের কর্তা একটা বাক্যের মধ্যেই থাকে। যেমন নাহিদ ছাত্রদের বাংলা পড়াচ্ছেন, এখানে ক্রিয়া হচ্ছে একটা, যে পড়ানো। হ্যাঁ, একজন পড়াচ্ছেন আর একজন পড়ছেন, পড়াচ্ছেন। সো নাহিদ পড়াচ্ছে, নাহিদ টিচার, আর একজন পড়তেছে। সো যে সরাসরি পড়াচ্ছে সেই হচ্ছে প্রযোজক, আর যাকে পড়াচ্ছেন, যার মাধ্যমে ক্রিয়াটা সম্পাদন হচ্ছে, সে হচ্ছে প্রযোজ্য। প্রযোজক কি? প্রযোজক হচ্ছে মেইন হেড। হ্যাঁ, সহজ বিষয়, যেটা মেইন হেডম থাকে না একটা। সো ও কি করে? ও ডিরেকশন দেয় বা পড়ায় বা সরাসরি কাজটা, মানে বস যেটা আর কি। এখানে আমি যদি বলি যে নাহিদ এবং ছাত্র এই দুইটার মধ্যে বসকে, বস অবশ্যই নাহিদ, কারণ সে তো পড়াচ্ছে। হ্যাঁ, সো ছাত্ররা হচ্ছে এখানে বস না, সো এরা হচ্ছে তার স্টুডেন্ট। সো শিক্ষক যেটা বস, মেইন মানুষ, সেইটাই হচ্ছে প্রযোজক। আর যেটা যার মাধ্যমে পড়াচ্ছে, কারণ ছাত্ররা যদি না থাকতো তাহলে নাহিদ কাকে পড়াইতো? আজকে আপনারা যদি আমার ভিডিও না দেখতেন তাহলে আমি কাকে পড়াইতাম? তো ওই যারা যারা দেখতেছেন, যারা যারা পড়তেছেন, তারাই হচ্ছে প্রযোজ্য। ওকে, আর ব্যতিহার কর্তা হচ্ছে কর্তা দুইটা কাজ একটা। সহজ বিষয়, কর্তা দুইটা কাজ একটা, মানে দুইটা কর্তা থাকবে কিন্তু কাজ একটাই হবে। দুইটা কর্তা থাকবে কিন্তু কাজ একটাই হবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই আগের বাক্যেও তো দুইটা কর্তা ছিল, কাজ একটাই ছিল, তাহলে ওইটা ব্যতিহার কর্তা হইল না কেন? এর কারণ হচ্ছে আগে যে পড়ানোর কাজটা ছিল, এই পড়ানোর কাজটা একজন পড়াচ্ছে আর একজন পড়তেছে। কিন্তু আমরা এখানে এসে যে কাজটা দেখব, এখানে এরকম না যে একজন পড়াবে আরেকজন পড়বে, একজন ডিরেকশন দেবে আরেকজন কাজ করবে, এমন না। এখানে দুইজনেই কাজটা করবে। যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায়। এখানে এমন না যে বাঘ মহিষকে বলতেছে তুমি জল খাও, আর মহিষ গিয়ে একা একা জল খাচ্ছে। এখানে বাঘে মহিষে দুইজনে একসাথে গিয়ে জল খায়। হ্যাঁ, সুতরাং কর্তা দুইটা কাজ একটা, ওইটা হচ্ছে ব্যতিহার কর্তা। যদি কখনো বলে যে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এখানে বাঘে মহিষে কোন ধরনের কর্তা? ব্যতিহার কর্তা। রাজায় রাজায় লড়াই উলুক আগ্রার প্রণান্ত। হ্যাঁ, রাজায় মানে এক রাজা আর এক রাজার সাথে লড়াই করতেছে, তো দুইজন রাজা। হ্যাঁ, কর্তা এখানে দুইটা এখানে কর্তা, ওরা দুইজন কর্তা মিলে একটাই কাজ করতেছে, সেটা হচ্ছে লড়াই করতেছে, যুদ্ধ করতেছে। সুতরাং কর্তা দুইটা কাজ একটা, সেটা হচ্ছে ব্যতিহার কর্তা। তাহলে সরাসরি ক্রিয়া সম্পাদন করলে সেটা মুখ্য কর্তা, আর দুইটা যদি কর্তা থাকে, যেটা একজন করে আরেকজনের মাধ্যমে করে, সেটা প্রথমটা বা বস যেটা, সে প্রযোজক, আর যার মাধ্যমে ক্রিয়াটা সম্পাদন হবে সেটা প্রযোজ্য। আর কর্তা দুইটা কাজ একটা, ব্যতিহার কর্তা। এখন আমরা সে একটু আগে যেটা কনফিউশন ছিল যে কোনটা কর্মকারক, কোনটা সম্প্রদানকারক, কোনটা দ্বিতীয় বিভক্তি, কোনটা চতুর্থী বিভক্তি, এই নিয়ে যে আমাদের একটা গ্যাঞ্জাম ছিল, এটা আমরা এখন সলভ করে ফেলবো। কারণ আমরা দেখলাম যে বিভক্তির ক্ষেত্রেও দ্বিতীয়তেও রয়েছে কে রে, চতুর্থীতেও রয়েছে কে রে। এছাড়া হচ্ছে আমরা যে কারক নির্ণয়ের সূত্রটা বললাম, ওখানেও কর্মকারকে রয়েছে কি কাকে, সম্প্রদান কারকে রয়েছে কাকে। তো এই দুইটা জিনিস আমরা এখন ক্লিয়ার হয়ে যাব। সো এটা ক্লিয়ার হবে তখনই যখন কেউ কর্মকারক এবং সম্প্রদান কারকের তফাৎটা বুঝতে পারবে। ঠিক আছে? সো কর্মকারকে সবসময় দ্বিতীয় বিভক্তি, সম্প্রদান কারকে চতুর্থ বিভক্তি, এই কথাটা আগে মনে রাখতে হবে। তাহলে আমরা বিভক্তির ক্ষেত্রে আমরা যেটা শিখে আসলাম যে কে রে দ্বিতীয়ত রয়েছে, কে রে চতুর্থীয় রয়েছে, কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি যে কে রেটা হচ্ছে সম্প্রদান কারকের জন্য, মানে যদি কারকটা সম্প্রদান কারক হয় তাহলে ওই বিভক্তিটা হবে চতুর্থী বিভক্তি। আর সম্প্রদান কারক না হয়ে যদি অন্য কারক হয়, হ্যাঁ, যদি কর্মকারক হয়, তখন সেটা দ্বিতীয় বিভক্তি। তার মানে আমাদেরকে বুঝতে হবে যে বিভক্তি একই রকম হতেই পারে, তো দেখতে হবে সে কারকটা কোন কারক। কারকটা যদি হয় সম্প্রদান তাহলে লিখব চতুর্থী বিভক্তি, কারকটা যদি হয় কর্ম তখন লিখব দ্বিতীয় বিভক্তি। ক্লিয়ার? ওকে, সো আমরা আর একটু এক্সাম্পল সহকারে দেখি। তো কর্মকারক এবং সম্প্রদান কারক এই দুইটা আমরা একসাথে পড়ব।
কারণ আমরা জেনেই ফেলেছি যে কর্মকারক হচ্ছে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর আসে সেটাই হচ্ছে কর্মকারক। ওকে, তো আপনারা আসলে অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তো বললেন যে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা আসে সেটা হচ্ছে আমাদের কর্মকারক। তো আমি আসলে কি এর ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু কাকের ব্যাপারটা বুঝলাম না, যে কাকে দিয়ে প্রশ্ন করে কিভাবে কর্মকারক হয়। তো এটা আমি একটু বোঝাই দেই যে নাহিদ বই পড়ে। তো এখানে যদি বলি যে নাহিদ কি পড়ে, বই পড়ে, তো সেক্ষেত্রে আমার এটা হইলো কর্মকারক, ঠিক আছে। তো এখন কাকেটা কিভাবে হয়, আমি যদি বলি যে নাহিদ আমাদেরকে পড়ায়, আমাদেরকে পড়ায়। সো এইখানে আমি যদি বলি যে নাহিদ কাদেরকে পড়ায়, আমাদেরকে। নাহিদ কাকে পড়ায়, আমাকে। হ্যাঁ, আর কাকে দিয়ে আমাকে দেই তাহলে সহজ হয়। নাহিদ আমাকে পড়ায়। সো নাহিদ আমাকে পড়ায়, নাহিদ কাকে পড়ায়, আমাকে। তো এই যে আমাকে পড়ায়, কাকে পড়ায়, আমাকে, সেক্ষেত্রে এই আমাকে এটা হচ্ছে কর্মকারক। তার মানে কি দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর আসে সেটাও কর্মকারক, আবার কাকে দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর আসে সেটাও কিন্তু কর্মকারক। হ্যাঁ, তো আমাকে পড়ায় এটাও কর্মকারক। সো আশা করছি বুঝতে পারছেন যে কি এর সাথে কাকে কেন আমি এখানে যুক্ত করে দিয়েছিলাম। ওকে, তো কর্মকারকটা আমাদের বোঝা হয়ে গেল। এখন আমরা দেখব যে কর্মকারক এবং সম্প্রদান কারকের মধ্যে তফাৎটা কী। সো সম্প্রদান কারকটা আসলে কি? সম্প্রদান কারকটা হচ্ছে সত্য ত্যাগ করে কোনো কিছু দান বোঝাবে। সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা বোঝাবে। সত্য ত্যাগ বলতে বোঝাচ্ছে যে আমি কোনো কিছু দিলাম, ওর বিনিময়ে আমি কোনো কিছু তার কাছ থেকে নিলাম না, ওর বিনিময়ে আমি তার কাছ থেকে কিছু নিলাম না। যেমন ভিখারিকে ভিক্ষা যে আমরা দেই, ভিখারিকে যে ভিক্ষা দেই, ভিক্ষা দেওয়ার পরে কি আমি বলি যে আমাকে ফিরতি কোনো কিছু দেন? চাই না, আমরা বলি না, ওটা আমরা মন থেকে আমরা সওয়াবের আশায় দিয়ে দিই। ওইটা হচ্ছে আমাদের সম্প্রদান কারক। যেমন শিক্ষককে শ্রদ্ধা করো, শিক্ষককে যে আমরা শ্রদ্ধা করি, শ্রদ্ধা করার বিনিময়ে কি আমরা কিছু চাই যে স্যার আপনাকে শ্রদ্ধা করলাম, আপনি আমাকে পরীক্ষায় ভালো মার্কস দেন? বিষয়টা এমন না, আমরা আমাদের ভিতর থেকে, অন্তর থেকে, ভালোবাসা থেকে আমরা শ্রদ্ধা করি। সো যেটা হচ্ছে সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা বোঝায় বা সত্য ত্যাগ করে কোনো কিছু দেওয়া বোঝায়, সেটা হচ্ছে সম্প্রদান কারক। আর ধোপাকে যে আমরা কাপড় দিই, এমন না যে ধোপাকে কাপড় দিয়ে দিলাম, তুমি যাও কাপড়গুলো নিয়ে চলে যাও, তুমি ওগুলো পরো, এমনটা না। ধোপাকে কাপড় দিয়ে ধুইতে, ভাই তোমাকে টাকা দিলাম, তুমি কাপড় ধুয়ে আবার আমাকে কাপড়টা দিয়ে যাইও, বিষয়টা হচ্ছে এমন। তো আমি কাপড় তাকে যে কাপড়টা ধুইতে দিয়েছি, ধোপাকে যে কাপড়টা দিয়েছি, এর মধ্যে আমার কিছু চাওয়া পাওয়া রয়েছে, যে হ্যাঁ সে আমাকে একটা সার্ভিস দিয়ে আবার জিনিসটা ফেরত দিয়ে যাবে। সো সেটা কিন্তু সম্প্রদান কারক না। তো ভিখারিকে ভিক্ষা দাও, কাকে ভিক্ষা দাও? ভিখারিকে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলাম ভিখারিকে, তাহলে সেটা হতে পারে কর্ম, সেটা হতে পারে সম্প্রদান। কিন্তু আমি দেখলাম যে ভিখারিকে ভিক্ষা দাও, এটা আমি সত্য ত্যাগ করে দান করে দিচ্ছি, সত্য ত্যাগ করে কোনো কিছু দিচ্ছি, এই জন্য সেটা কর্ম না হয়ে কী হবে? সম্প্রদান হবে। আর ধোপাকে কাপড় দাও, এখানে আমি দেখতে পাচ্ছি যে ধোপাকে, কাকে কাপড় দাও? ধোপাকে। কাকে দিয়ে প্রশ্ন করে আমার ধোপাকে উত্তরটা আসছে, সুতরাং এটা হতে পারে কর্ম, হতে পারে সম্প্রদান, কিন্তু আমি দেখতেছি এটা সত্য ত্যাগ করে দান করা বোঝাচ্ছে না, এই জন্য সেটা হবে কর্মকারক। ঠিক আছে? যেমন দেখেন অন্ধজনে দেহ আলো, অন্ধজনে দেহ আলো মানে বিষয়টা হচ্ছে যে অন্ধ মানুষ যারা রয়েছে তাদেরকে একটু সাহায্য করো। সো কাকে সাহায্য করব আমি? অন্ধ মানুষদেরকে। কাকে সাহায্য করব? অন্ধ মানুষকে। সো অন্ধ মানুষ, এই যে কাকে দিয়ে প্রশ্ন করলাম, উত্তর আসলো অন্ধ, অন্ধ যারা তারা। তো কাকে দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর আসে সেটা হতে পারে কর্ম, সেটা হতে পারে সম্প্রদান। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে, বুঝতে পারতেছি যে অন্ধ মানুষকে সাহায্য করার মধ্যে দিয়ে আমরা তার কাছ থেকে কিছু চাই না, তার কাছ থেকে আমরা চাওয়া পাওয়ার কিছু নাই, সুতরাং এটা সম্প্রদান কারক। তাহলে সম্প্রদান কারকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ আছে, অন্ধ জন এ। তাহলে সম্প্রদান কারকে এটা কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি। আবার কেউ চতুর্থী বিভক্তি বলিয়েন না, কারণ আপনারা অনেকে বলতে পারেন যে ভাই বলছে যে সম্প্রদান কারক হলে চতুর্থী বিভক্তি। হ্যাঁ, সম্প্রদান কারক হলে চতুর্থী বিভক্তি হবে যদি কে রে থাকে। যদি কে রে থাকে তাহলে চতুর্থী বিভক্তি হবে, কিন্তু এখানে তো কে রে নাই, এখানে আছে এ, তাহলে এটা সপ্তমী বিভক্তি। হ্যাঁ, দোকানদার কে, দোকানদার কে, এই যে কে আছে, হ্যাঁ কে আছে, দোকানদারকে টাকা দাও। তো দোকানদারকে যে টাকা দিই, আমি তো এমনি মাংনা দেই না, দোকান থেকে আমি কোনো কিছু খরচ করে তারপরে সেই বিনিময়ে আমি তাকে টাকা দিই, তাহলে এটা অবশ্যই সম্প্রদান না, এটা কর্মকারক। আর কর্মকারকের ক্ষেত্রে কে বিভক্তিটা হবে? দ্বিতীয় বিভক্তি। তাহলে কর্মকারককে দ্বিতীয় বিভক্তি। তাহলে আমরা এখানে দেখলাম ভিখারিকে ভিক্ষা দাও, এটা কর্মকারকে, যেহেতু কে আছে, সম্প্রদান কারকে চতুর্থ বিভক্তি। ধোপাকে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। অন্ধজনে সম্প্রদান কারক, যেহেতু অন্ধ মানুষ, কিন্তু এর জন্য সপ্তমী বিভক্তি। আর দোকানদার কে, তাহলে এটা কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। ওকে,
তাহলে আমরা এখানে বুঝতেই পারলাম যে কতটা সহজ। কর্মকারক এবং সম্প্রদান কারক নিয়ে আমাদের কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই। প্রথমে আমরা দেখব যে সেটা সত্য ত্যাগ করে কোনো কিছু দেওয়া বোঝাচ্ছে না কিনা। যদি বোঝায় তাহলে সম্প্রদান কারক, আর সম্প্রদান কারক হলে কে রে যদি থাকে তাহলে চতুর্থ বিভক্তি, অন্যথায় সেটা যে বিভক্তি সেটা। আর কর্মকারক যদি আসলে সত্য ত্যাগ করে যদি না বোঝায়, সত্য ত্যাগ করে দেওয়া না বোঝায়, তাহলে সেটা যাকে দিব সে হচ্ছে কর্মকারক। আর কর্মকারক হলে যদি কেড়ে থাকে তখন সেটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি, অন্য বিভক্তি থাকলে সেটা অন্য বিভক্তি হতে পারে। ওকে, তো আমরা কর্মকারক এবং সম্প্রদান কারকের ঝামেলাটা শেষ করে ফেললাম। এখন আমরা দেখব করণ কারক। সো করণ কারকটা আসলে কি? তো আমরা আগেই জেনেছি যে কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর আসে সেটা হচ্ছে করণ কারক। লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়, লাঙ্গল ওইটা হচ্ছে করণ কারক। এটা সহজ বিষয়, আমরা বুঝতে পারছি। সো এটাই আসলে বেসিক, এটা দিয়ে আসলে সব কিছু শেষ করা যায়। তবে যে জায়গাটায় ঝামেলা হয় আমি সেই জায়গাটাতেই আপনাদেরকে ফোকাস করব। কারণ যেটা সহজ ওটা তো আমি বলেই দিয়েছি যে লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়, কিসের দ্বারা জমি চাষ করা হয়, কলম দিয়ে লেখা হয়, কিসের দ্বারা লেখা হয়, কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর আসবে সেটা হচ্ছে করণ কারক। কিন্তু যেটা সমস্যা হয়, নাহিদ বল খেলে, নাহিদ ক্রিকেট খেলে, নাহিদ তাস খেলে, নাহিদ দাবা খেলে, তো এই চারটা উদাহরণ দিয়ে আমি বোঝাই, তাহলে আসলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো নিয়ে কেন আসলে ঝামেলাটা হয়। ঝামেলাটা হয় আসলে কোনটা কর্মকারক আর কোনটা করণ কারক, এটা নিয়ে অনেক ঝগড়া বাঁধে। তো নাহিদ বল খেলে, আপনারা বলতে পারেন যে নাহিদ কি খেলে? বল খেলে। তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর আসলো? কর্মকারক। আবার আরেকজন স্টুডেন্ট বলবে যে না, নাহিদ কিসের দ্বারা খেলে? বল দ্বারা খেলে। ও কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করে উত্তর আসছে, তাহলে করণ কারক। তার মানে এখানে একটা কনফ্লিক্ট লেগে যাচ্ছে। হ্যাঁ, কেউ বলবে যে না, নাহিদ তাস খেলে। কি খেলে? তাস খেলে, কর্মকারক। আরেকজন বলবে না, নাহিদ কিসের দ্বারা খেলে? তাসের দ্বারা খেলে, তাহলে ওই তাসটা তখন হয়ে যাবে কর্মকারক। তো এই যে কনফ্লিক্ট, এই যে দ্বন্দ্বটা শেষ করার জন্যই আসলে আমি এই জিনিসটা বোঝাচ্ছি। সো আমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে এই জাতীয় যে খেলাখেলি যতগুলো রয়েছে, আমাদেরকে প্রথমে কি দ্বারা প্রশ্ন করা যাবে না, প্রথমে আমাদেরকে কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করতে হবে। প্রথমেই আমাদেরকে কি দ্বারা প্রশ্ন করা যাবে না। কেন যাবে না সেটা এক্সপ্লেন করতে গেলে আরও অনেক, তাহলে আমাদেরকে ব্যাকরণবিদ হইতে হবে। আমি জানি ওইটা এখন বিস্তারিত বলতে গেলে অনেক কিছু বলা লাগবে, দরকার নেই। হ্যাঁ, যে কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করব আমরা, প্রথমে কি দ্বারা প্রশ্ন করব না, প্রথমে আমরা প্রশ্ন করব কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করে যদি আমি উত্তরটা পাই, তাহলে আমরা তো বুঝতেই পারতেছি সেটা হবে করণ কারক। হ্যাঁ, প্রথমেই কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করব, তাহলে উত্তর আসবে, যদি উত্তর আসে তাহলে সেটা হচ্ছে করণ কারক। আর উত্তর যদি পাওয়া না যায় তখন আমরা কি দিয়ে প্রশ্ন করব। তাহলে বুঝতে পারছেন উত্তর আমাদের পাওয়া যাবে কিনা প্রথমে সেটা আগে বুঝতে হবে, যে কিসের দ্বারা দিয়ে যদি প্রশ্ন করে ফেলি, উত্তর যদি পাই তাহলে আর কিতে আসার কোনো দরকারই নেই। যদি না পাই তাহলে আমরা তারপরে কি দিয়ে প্রশ্ন করব। ঠিক আছে? সো এটা আসলে আমাদের প্রথম সূত্র, বেসিক সূত্র, যে প্রথমে আমরা বলবো নাহিদ কিসের দ্বারা খেলে? নাহিদ বলের দ্বারা খেলে। নাহিদ কিসের দ্বারা খেলে? নাহিদ বলের দ্বারা খেলে। তাহলে কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করলাম, বল উত্তর পাইলাম, উত্তর হবে করণ কারক, কোনো কথা নেই। আচ্ছা, নাহিদ ক্রিকেট খেলে। আচ্ছা, আমি যদি বলি নাহিদ কিসের দ্বারা খেলে? নাহিদ ক্রিকেটের দ্বারা খেলে, এটা আবার কেমন কথা? ক্রিকেটের দ্বারা খেলে মানে কেমন একটা বিষয়টা, কেমন হলো না? উত্তরটা তো ঠিক আসলো না। তাহলে কিসের দ্বারা ফেল মারছে, তাহলে আমরা এখন বলতে হবে কি দিয়ে প্রশ্ন করতে হবে, যে নাহিদ কি খেলে? নাহিদ ক্রিকেট খেলে। কি খেলে? ক্রিকেট খেলে। সো এই যে কি দিয়ে প্রশ্ন করলাম, দেখেন উত্তর চলে আসলো ক্রিকেট, হয়ে গেল কর্মকারক। আচ্ছা, নাহিদ তাস খেলে, বলবো নাহিদ কিসের দ্বারা খেলে? তাসের দ্বারা খেলে। নাহিদ কিসের দ্বারা খেলে? তাসের দ্বারা খেলে। হতেই পারে, তাস একটা হাতে দেখো নাই, তাস দিয়ে খেলতেই পারে, তাহলে উত্তর পেয়ে গেলাম, তাহলে এটা করণ কারক। আচ্ছা, নাহিদ দাবা খেলে। এখন যদি বলি যে নাহিদ কিসের দ্বারা খেলে? নাহিদ দাবা দ্বারা খেলে। দাবা দ্বারা আবার কেমনে খেলে? দাবার গুটি যেগুলো রয়েছে, হ্যাঁ, যেগুলো রাজা রানী রয়েছে, ওইগুলো দিয়ে বলতে পারি যে হ্যাঁ ওইগুলো দিয়ে খেলে। আবার দাবা দ্বারা খেলে আবার কেমন? দাবাটা জাস্ট একটা খেলার নাম, তাহলে এটা আমার কিসের দ্বারা ফেল মারছে? এখন আমাকে বলতে হবে নাহিদ কি খেলে? নাহিদ দাবা খেলে। তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলাম, ওইটা হচ্ছে কর্মকারক।
তাহলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে কিসের দ্বারা দিয়ে আগে ট্রাই করতে হবে, ওইটা যদি ফেল মারে তারপরে কিতে আসতে হবে। আচ্ছা, কেন এগুলো করলাম আমি শর্টকাটে ছোট্ট করে একটু বলে রাখি, কারণ অনেকেরই কৌতূহল থাকতে পারে। বল হচ্ছে খেলার একটা উপকরণ, এই উপকরণ দিয়ে খেলা যায়, উপকরণ দিয়ে খেলা সম্ভব, এই জন্য কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করাটা ঠিক আছে। কিন্তু ক্রিকেট কোনো খেলার উপকরণ নয়, ক্রিকেট হচ্ছে জাস্ট একটা খেলার নাম, একটা খেলার নাম। তো এইটার দ্বারা খেলা সম্ভব না, এইটা খেলা সম্ভব, মানে ক্রিকেটের দ্বারা খেলা সম্ভব না, এই জন্য কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করা যাবে না, কি দিয়ে প্রশ্ন করতে হবে, কারণ এটা একটা খেলার নাম। তেমনি দাবা হচ্ছে একটা খেলার নাম, এটা কোনো উপকরণ না, ঠিক আছে। সো আশা করছি এই ঝামেলা শেষ। এখন আমরা চলে আসলাম অপাদান কারকে। অপাদান কারক হচ্ছে, আচ্ছা বলে রাখি, এই যে ব্যাখ্যা দেখেন কত সুন্দর করে ব্যাখ্যাগুলো রয়েছে, এত সহজভাবে আসলে কোথাও বোঝায় না। আমি আসলে স্টুডেন্টের মন বুঝি, অনেক স্টুডেন্ট গার্জিয়ান অনেক টিচারও বলে যে আপনি এত সহজ করে কেন বোঝান, হ্যাঁ আরেকটু তো গভীরে বলা যাইতো, আরও গভীরে, মানে শিক্ষকরা বলে যে আরও তো গভীরভাবে বলা যাইতো। আমি বুঝি যে আরও যদি গভীরভাবে, আরও যদি ডিফিকাল্টভাবে বোঝাই স্টুডেন্টরা বুঝবে না। আমি স্টুডেন্টের মন বুঝি যে তারা কিভাবে বোঝালে তারা বুঝবে, সেইভাবে বোঝাই। বেশি জানলেই যে আসলে ভালোভাবে বোঝানো যায় এমন না। আমি যেমন বাংলা কবিতার ব্যাখ্যা দিয়েছি ইউটিউবে, অনেক কবিতার ব্যাখ্যা দিয়েছি, অনেক শিক্ষকেরা আমাকে বলে যে এই ব্যাখ্যাটা তো এই হবে, এই হবে, হ্যান হবে, ত্যান হবে। আমি বলি স্যার আপনার ওই ব্যাখ্যা যদি আমি স্টুডেন্টকে বোঝাই তাহলে ওরা বুঝবে না, স্টুডেন্টরা যেটা বুঝে আমি ওইটা বোঝাবো, আপনারটা আপনি বুঝেন, আপনার জানার যে লেভেলটা, আপনার জ্ঞানী অনেক মানুষ, ওইটা আপনি স্টুডেন্টের উপর চাপাই দিলে তো হবে না। হ্যাঁ, স্টুডেন্টরা যেটা বোঝে সেইভাবে বোঝাইতে হবে। সো আমি আসলে স্টুডেন্টের মন বুঝে আসলে যেভাবে বোঝানোর দরকার ওইভাবে ব্যাখ্যাগুলো দিয়েছে। অপাদান কারক কোনো কিছু থেকে পতিত, বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, দূরীভূত, রক্ষিত, আরম্ভ, উৎপন্ন, ভীত, পলানো, এগুলো যদি বোঝায় তাহলে অপাদান কারক। কোনো কিছু থেকে পতিত, বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, দূরীভূত, রক্ষিত, আরম্ভ, এগুলো যদি বিশেষ করে যেমন পলানো, ভীত, এগুলো যদি বোঝায় অপাদান কারক। হ্যাঁ, সো আমরা একটু আগে যেটা বেসিক শিখে আসছি যে কি হতে দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর পাবো সেটা হচ্ছে অপাদান কারক, কিন্তু ওইটা শেষ না, ওটা জাস্ট একটা বেসিক। কিন্তু আমাদের এইগুলো জানতে হবে। কোনো কিছু থেকে বিচ্ছিত বা পতিত, মানে পড়ে যায়, গাছ থেকে পাতা পড়ে, পাতাটা কি হইলো, পড়ে গেল, পতিত হইল। তারপরে দেখেন জাত, জমি থেকে ফসল পাই। তারপরে দেখেন এই যেরকম বিরত, পাপে বিরত হও, হ্যাঁ, দূরীভূত, দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, হ্যাঁ, দূরীভূত হয়ে গেছে। রক্ষিত, বিপদ থেকে বাঁচাও, বিপদে মরে রক্ষা করো, রক্ষা করো। হ্যাঁ, আরম্ভ মানে শুরু, শুক্রবার থেকে আমার পরীক্ষা শুরু, হ্যাঁ, শুক্রবার থেকে শুরু, হ্যাঁ শুরু, এটা নিয়ে অনেক ঝামেলা আছে, আমি পড়াবো, সমস্যা নেই, একটু পরে পড়াবো। তো যেহেতু পরীক্ষাটা শুরু, এই জন্য আরম্ভ হলে সেটা অপাদান কারক। হ্যাঁ, উৎপন্ন হয়, তিল হতে তৈল উৎপন্ন হয়, অর্থাৎ তিলে তৈল হয়, উৎপন্ন, হ্যাঁ এটা নিয়েও ঝামেলা আছে, পড়াবো আমি, চিন্তা করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, বাবাকে বড্ড ভয় পায়, এই যে ভয় পাইলেই ভীত হইলেই অপাদান কারক। হ্যাঁ, চোরের ভয় পাইলেই অপাদান কারক, কোনো কথা নাই। মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন, ওই পলায়ন টলায়ন, পালানো টালানো দেখলেই দেখবা অপাদান কারক, কোনো কথা নেই। হ্যাঁ, এই যে পালানো, ভীত, এগুলো দেখলেই অপাদান কারক, কোনো কথা নাই। আচ্ছা, এখন যেগুলো নিয়ে ঝামেলা হয় সেটা হচ্ছে অপাদানের সাথে অধিকরণের কোনো কোনো জায়গায় মানুষেরা একটু দ্বন্দ্বে পেঁচিয়ে যায়, সেটা আমি একটু দেখাবো। তো এখানে দেখেন ঢাকা থেকে রংপুর যাব, এটা কেন হয়? কারণ অধিকরণ কারক হচ্ছে কোথায় দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা আসে সেটা হচ্ছে অধিকরণ কারক। তো আমি যদি বলি যে কোথা থেকে বা কোথায় যাব, দুইটাই কিন্তু অ্যান্সার আছে, রংপুর থেকে ঢাকা থেকে রংপুরে যাব। তো কোথায় দিয়ে প্রশ্ন করলে কিন্তু স্থান নাম আসে। তাছাড়া অধিকরণ কারক বলতে বোঝায় স্থান, কাল, বিষয়। তো স্থান বুঝালে অধিকরণ কারক হওয়ার কথা, সেই হিসাবে ঢাকাটাও অধিকরণ কারক, রংপুরটাও অধিকরণ কারক। কিন্তু আসলে বাস্তবে এটা হয় না, কারণ আমরা একটু আগে পড়ে আসলাম আরম্ভ বুঝালে সেটা অপাদান কারক হয়, মানে কোনো কিছু থেকে শুরু হলে সেটা হচ্ছে অপাদান কারক। তো এখানে দেখেন তার যাত্রাটা শুরু হয়েছে কিন্তু ঢাকা থেকে, আর ঢাকা থেকে সে যাত্রা শুরু করে সে রংপুরে যাবে। তো যেখান থেকে শুরু সেটা হচ্ছে অপাদান কারক। সো ঢাকা থেকে যেহেতু তার যাত্রাটা শুরু, এই ঢাকাটা হচ্ছে অপাদান কারক। আর এই রংপুরে গিয়ে যেহেতু তার যাত্রাটা শেষ, তাহলে কোথায় এসে যাবে? রংপুরে যাবে, তাহলে ওইটা হচ্ছে তার অধিকরণ কারক।
তাহলে আমরা বুঝতে পারলাম যে যেখান থেকে শুরু সেটা হচ্ছে অপাদান কারক, আর যেখানে গিয়ে শেষ সেটা হচ্ছে অধিকরণ কারক। এখানে দেখেন কত সুন্দর করে ব্যাখ্যা দিয়েছি। ওকে, তারপরে দেখেন তিলে তৈল হয়, এটার মানে হচ্ছে তিল হতে তৈল উৎপন্ন হয়। তিল হতে তৈল উৎপন্ন হয়, তিলে তৈল হয়, এর মানে হচ্ছে তিল হতে তৈল উৎপন্ন হয়। আর কোনো কিছু থেকে উৎপন্ন হলে সেটা হচ্ছে অপাদান কারক। হ্যাঁ, তিলে এটা তাহলে কি সপ্তমী বিভক্তি, এটা তো আর বলা লাগবে না যেটা কোন বিভক্তি। আচ্ছা, আর যেটা হচ্ছে তিলে তৈল আসে, তো এখানে এমন না যে উৎপন্ন বোঝাচ্ছে, এখানে বলতেছে জাস্ট তিলে তৈল আসে। কোথায় আসে? তিলে আসে। তো সেই ক্ষেত্রে আমরা ওটা বলবো না অধিকরণ কারক, অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। ওকে, তো শনিবার আমার বিয়ে, তো শনিবার আমার বিয়ে সত্যি সত্যি না কিন্তু মানে এক্সাম্পলের ক্ষেত্রে আর কি। তো শনিবার আমার বিয়ে, আমি যদি এখানে বলি যে এই যে শনিবার, আমি অনেকে বলতে পারে যে ভাই শনিবার থেকেই তো আপনার বিয়ে শুরু। তো শনিবার থেকে যদি আমার বিয়ে শুরু হয় তাহলে কি এটা কি শেষ আছে কোথাও? সেটা অনেকের ক্ষেত্রে শেষ হয়, কিন্তু এমন তো না যে বিয়ে করার সাথে সাথে মানুষ শেষ করার একটা ডেট ফিক্সড করে রাখে, এমন তো না। তো সুতরাং এখানে আমাদের ঢাকা থেকে শুরু হয়ে রংপুরে শেষ হয়েছে। হ্যাঁ, পরীক্ষা শুরু হলে সেটা শেষ হবে, কিন্তু শনিবার আমার বিয়ে এটা এমন না যে এটা শুরু হয়েছে। হ্যাঁ, এটা একটা নির্দিষ্ট একটা সময়, একটা ডেট যেখানে আমার বিয়েটা ফিক্সড হয়েছে। সুতরাং এটা জাস্ট একটা সময়, স্থান কাল বিষয়। কাল বুঝাইছে, স্থান কাল, কাল মানে কি সময়, স্থান কাল বিষয় বুঝালে অধিকরণ কারক, স্থান কাল বিষয় বুঝালে অধিকরণ কারক। তো এখানে শনিবারটা জাস্ট আমার একটা কাল সময়, এই জন্য এটা হচ্ছে অধিকরণ কারক। আচ্ছা, কিন্তু শনিবার হতে আমার পরীক্ষা শুরু। এইবার দেখেন শনিবার থেকে কিন্তু আমার পরীক্ষা শুরু আসলেই, এবং এই পরীক্ষাটা গিয়ে শেষ হবে এক সময়, তাহলে এটা শেষ আছে। তো কোনো কিছু থেকে যখন শুরু হবে, আরম্ভ বুঝাবে, তখন সেটা কি হবে? অপাদান কারক হবে। তাহলে এটা কিন্তু অধিকরণ কারক হবে না। তো এই যে ঝামেলাগুলো, এগুলো নিয়ে অনেকে ঝগড়াঝাটি করে, তো এই জন্য আমি আসলে এই জিনিসগুলো বেশি বেশি ফোকাস করলাম। তো আশা করছি আমার মাধ্যমে আপনাদের সারা জীবনের যেই ঝগড়াঝাটিগুলো শেষ হয়ে যাবে, এবং এরপর থেকে কেউ যদি এগুলো ভুলভাল বোঝায় আপনাকে, আপনি তাদেরকে সরাসরি রেসপন্স করবে যে না, নাহিদ ভাই আমাকে এগুলো বুঝাইছে। আচ্ছা, এরপরে আসেন অধিকরণ কারক। অধিকরণ কারক হচ্ছে আমরা আগেই জানলাম যে স্থান কাল বিষয়, স্থান কাল বিষয় বুঝালে অধিকরণ কারক হয়। তো অধিকরণ কারক হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে কালাধিকরণ, একটা হচ্ছে আধারাধিকরণ, আর একটা হচ্ছে ভাবাধিকরণ। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম যে কালাধিকরণ, কালাধিকরণ মানে হচ্ছে কাল মানে কি সময়, সময় বুঝাবে। আধারাধিকরণ, আধার মানে হচ্ছে স্থান, মানে স্থান বুঝাবে। হ্যাঁ, আর ভাবাধিকরণ বিষয়টা আমি একটু বোঝাচ্ছি পরে। হ্যাঁ, সো কালাধিকরণ যেটা, যে সময় ক্রিয়া সম্পন্ন হয়, যেমন আমি একটু আগে এক্সাম্পল দিলাম যে শনিবার আমার বিয়ে, এটাও কিন্তু একটা সময়। হ্যাঁ, সময় কাল, সেই কাল ওটাও কিন্তু একটা কালাধিকরণেরই এক্সাম্পল ছিল। যেমন দেখেন প্রভাতে সূর্য ওঠে, শরতে শাপলা ফোটে, কখন করে ফোটে? প্রভাতে, শরতে। এটা একটা কাল বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের কালাধিকরণ, কালাধিকরণ। ওকে, আধারাধিকরণটা হচ্ছে স্থান। যেমন আমি একটু অনেক শুরুর দিকে যে এক্সাম্পলটা পড়াইলাম না, যে নাহিদ স্কুলে যায়, কোথায় যায়? স্কুলে। তো ওই স্কুলটা কি একটা স্থান, ওই জন্য ওটা হচ্ছে আধারাধিকরণ। হ্যাঁ, বাড়িতে কেউ নেই, কোথায় নেই? বাড়িতে। বাড়িটা কি একটা স্থান, আর স্থান বুঝালে সেটা হচ্ছে আধারাধিকরণ। ওকে, তো এরপরে হচ্ছে ভাবাধিকরণ। ভাবাধিকরণ হচ্ছে একটা বিষয়, আমরা বলছিলাম না যে স্থান কাল বিষয়, তো ওই বিষয়টাই হচ্ছে ভাবাধিকরণ। তো এখানে বিষয়টা আসলে এরকম যে আসলে বিস্তারিত বলতে গেলে অনেক কঠিন হয়ে যাবে। ওই যে বললাম না যে আসলে কিছু শিক্ষকরা স্টুডেন্টের মনের কথা বোঝে না, তো স্টুডেন্টরা কীভাবে বুঝতে চায় তারা ওইটা আসলে বুঝতে চায় না অনেক শিক্ষকেরা। তো আমি আসলে ওই শিক্ষার্থীদের মনের কথা বুঝি, যে তারা আসলে কীভাবে বুঝে এই জিনিসটা ফিল করি। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে খেয়াল রাখবেন যে কোনো কিছু একটা হবে, হওয়ার পর ওইটার কারণে আরও অন্য কিছু একটা হবে, কোনো কিছু হওয়ার ফলে অন্য আর একটা কিছু হবে, এরকম যদি বোঝায় তখন সেটা হবে ভাবাধিকরণ। যেমন সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, সূর্যোদয় হওয়ার কারণে অন্ধকারটা দূরীভূত হয়ে যায়। কান্না করার কারণে শোক কী হয়ে যায়? মন্দীভূত হয়ে যায়। হ্যাঁ, হাসিতে মুক্তা ঝরে, জলে কুমির, ডাঙ্গায় বাঘ। তো আপনারা এভাবে আসলে এটাকে আইডেন্টিফাই করবেন যে কোনো কিছু হওয়ার ফলে অন্য কিছু একটা হচ্ছে কিনা, যদি হয় তাহলে সেটা ভাবাধিকরণ হওয়ার সম্ভাবনা আছে। ওকে, তারপরে আমরা দেখব যেখানে সপ্তমী বিভক্তি আছে কিনা। সাধারণত এইগুলোতে সপ্তমী বিভক্তি হয়, ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তি হয়।
এই জন্য একে ভাবে সপ্তমীও বলা হয়। আচ্ছা, এটা আমরা দেখবো যে এই যে এ আছে সূর্যোদয়, অন্তস্থ সপ্তমী বিভক্তি, তাহলে এটা আগে দেখব। তারপরে দেখব যে এখানে কোনো স্থান বা কাল বোঝাচ্ছে কিনা, মানে আধারাধিকরণ বা কালাধিকরণ এগুলো হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। যখন আমরা দেখব যে কালাধিকরণ বা আধারাধিকরণ দুইটা হওয়ার কোনো সম্ভাবনা নেই, তখন আমরা দেখব যে এটা হ্যাঁ এটা ভাবাধিকরণ। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে ভাবাধিকরণ বিষয়টা একটু কমপ্লিকেটেড, বাট আমরা যদি ভালোভাবে একটু পর্যালোচনা করি তাহলে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা ভাবাধিকরণ। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আসবো হচ্ছে আধারাধিকরণ, যেটা পড়ে আসলাম। হ্যাঁ, সেটা হচ্ছে প্রথমে আমরা পড়ে আসলাম কালাধিকরণ, তারপরে পড়ে আসছে আধারাধিকরণ, তারপরে পড়লাম হচ্ছে ভাবাধিকরণ। এখন যেটা আমরা পড়ে আসলাম আধারাধিকরণ, ওই আধারাধিকরণের আসলে তিনটা ভাগ রয়েছে, মানে স্থান যে বললাম সেটা তিনটা ভাগ রয়েছে: অভিব্যাপক, ঐকদেশিক, আর একটা হচ্ছে বৈষয়িক। অভিব্যাপক, ঐকদেশিক, আর একটা হচ্ছে বৈষয়িক। সো অভিব্যাপকটা হচ্ছে যে তিল পরিমাণ জায়গা ফাঁকা থাকবে না। অভিব্যাপকটা হচ্ছে তিল পরিমাণ জায়গাও ফাঁকা থাকবে না। যেমন পুকুরে পানি আছে, পুকুরে পানি আছে মানে কি, পুকুরের একদম যতটুকু স্থানে পানি আছে বিন্দু বিন্দু জায়গায়ও কিন্তু পানি আছে। পানি তো আর এমন না যে একটু জায়গায় থাকবে আবার একটু জায়গায় ফাঁকা থাকবে আবার একটু জায়গায় থাকবে, ওটাও না। যতটুকু জায়গায় পানি আছে একদম উপরে নিচে সামনে পিছনে সব জায়গায় পানি আছে, তিল পরিমাণ জায়গাও ফাঁকা নাই, সেটা হচ্ছে অভিব্যাপক। আচ্ছা, আকাশে মেঘ জমেছে, ওটাও অভিভাবক হিসাবে আমরা ধরে নেব। হ্যাঁ, আচ্ছা, কারণ অনেকে বলতে পারবে সব জায়গায় তো মেঘ নাই। হ্যাঁ, তো সব জায়গায় মেঘ নাই আমরা খালি চোখে দেখতেছি, কিন্তু বাস্তবে সব জায়গায় আছে। ওকে, তো যাই হোক, আমরা ব্যাকরণের সাথে সায়েন্স মিলাইতে যাব না, আমরা যেটা বললাম সেটা ওইভাবে মনে রাখবেন। ঐকদেশিকটা কি? ঐকদেশিক হচ্ছে তিল পরিমাণ জায়গা হলেও ফাঁকা থাকবে, তিল পরিমাণ জায়গা হলেও ফাঁকা থাকবে। যেমন পুকুরে মাছ আছে, ওই পুকুরে পানি আছে, যেটা সব জায়গায় পানি আছে, কিন্তু পুকুরে মাছ আছে এমন তো না যে পানির মতো চারিদিকে আশেপাশে উপরে নিচে সব জায়গায় মাছ একদম, মানে কি বলবো, এইভাবে তো মাছ থাকা পসিবল না। পানি ছাড়া কি মাছ বাঁচতে পারে? পারে না। তো পুকুরে তিল পরিমাণ জায়গা হলেও মাছ দিয়ে কিন্তু ফাঁকা আছে। হ্যাঁ, যতই মনে করো ভরপুর মাছ থাকুক না কেন, সব জায়গায় কিন্তু মাছ থাকা সম্ভব না। আচ্ছা, তার সেই ক্ষেত্রে তিল পরিমাণ জায়গা ফাঁকা হলেও সেটা হচ্ছে ঐকদেশিক। যেমন আকাশে চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে আকাশের অনেক বড় একটা স্থানের মধ্যে একটা ছোট জায়গায়। হ্যাঁ, তার মানে হচ্ছে ওইটা হচ্ছে ঐকদেশিক। তিল পরিমাণ জায়গা হলেও ফাঁকা থাকবে, সেটা হচ্ছে ঐকদেশিক। আর তিল পরিমাণ জায়গা ফাঁকা থাকবে না, সেটা হচ্ছে অভিব্যাপক। আচ্ছা, আর বৈষয়িক হচ্ছে বিষয় বোঝাবে, কোনো বিষয়ে বিশেষ গুণ বা দক্ষতা বোঝাবে। যেমন রাকিব অঙ্কে কাঁচা, নাহিদ ব্যাকরণে ভালো। এই যে ব্যাকরণ, অঙ্কে, ইংলিশ এরকম বিষয় বুঝালে তখন সেটা হবে বৈষয়িক। আচ্ছা, তো আপনারা আসলে অনেকেই জানেনই না যে আসলে কত বড় একটা বাঁচা বেঁচে গেলেন, মানে কারক বিভক্তি যে কত ঝামেলার একটা জিনিস, সেটা এই একটা ক্লাসের মধ্যেই আপনারা শেষ করে ফেললেন। তো আর একটা আমরা কিছু গুরুত্বপূর্ণ কিছু কনফিউশন আমরা দেখব, এগুলো সমাধান করব। কারণ আমরা তো এতক্ষণ পড়লাম, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল সবগুলো পড়লাম, কিন্তু কিছু প্র্যাকটিস করতে গিয়ে আমরা কিছু সমস্যা ফেস করব। হ্যাঁ, যখন বিগত বছর প্রশ্ন কিংবা আপনি যখন কোনো এমসিকিউ সলভ করতে যাবেন, এই এমসিকিউগুলো নিয়ে বেশ সময় ঝামেলা করবেন, যেটার আমি অলরেডি অনেক কিছু বলে দিয়েছি। যেমন এই যে ছেলেরা বল খেলে, ক্রিকেট খেলে, তাস খেলে, দাবা খেলে, এগুলো আমি আগেই বলে দিয়েছি। আচ্ছা, তারপরে তিলে তৈল হয়, মানে তীর হতে তৈল উৎপন্ন হয়, উৎপন্ন হলে অপাদান, আর তিলে তৈল আসে উৎপন্ন বোঝাচ্ছে না, এখন এটা অধিকরণ, এটাও বলে দিয়েছি। আর এখানে এই কয়টা জিনিস আপনারা একটু মনে রাখবেন। যে হচ্ছে অর্থ অনর্থ ঘটায়, অর্থ অনর্থ ঘটায়, এটা হচ্ছে কর্তায় শূন্য, কর্তায় শূন্য। আর অর্থ অনর্থ ঘটে, এটা হচ্ছে করণে সপ্তমী। হ্যাঁ, অর্থ অনর্থ ঘটায়, হ্যাঁ, তো কে ঘটায়? অর্থ ঘটায়। তো সেই দিক থেকে অর্থটা হচ্ছে আমাদের কর্তায়। আর অর্থ অনর্থ ঘটে, হ্যাঁ, অর্থের কারণে, অর্থের দ্বারা অনর্থ ঘটে, এই জন্য এটা হচ্ছে করণের সপ্তমী। আচ্ছা, টাকায় কিনা হয় আর টাকায় টাকা আনে, এই দুইটাই হচ্ছে করণের সপ্তমী। টাকায় কিনা হয়, টাকার দ্বারা কিনা হয়, টাকায় টাকা আনে, টাকার দ্বারাই টাকা আনে, টাকার দ্বারা ইনভেস্ট করবেন, টাকা আসবে। ঠিক আছে, সেইগুলো হচ্ছে করণের সপ্তমী। আর টাকায় টাকা হয়, টাকা হতে টাকা উৎপন্ন হয়, মানে আমি আসলে বোঝার স্বার্থে ওই যে বললাম না, স্টুডেন্টরা যেভাবে বোঝে, স্টুডেন্টকে বোঝাইতে গেলে আমি যেভাবে বোঝাই সেটাই ঠিক আছে। টাকা হতে টাকা উৎপন্ন হয়, বিষয়টা এরকম যদি ভাবে, টাকায় টাকা হয়, যেমন তিলে তৈল হয়,
টাকায় টাকা হয়, সেটা হচ্ছে অপাদানে সপ্তমী। ঠিক আছে, সো আশা করছি বুঝতে পারছেন।